আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। সঙ্গে আছি আমি শাহনিয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। হিরোশিমায় পারমাণবিক হামলার ৮০ বছর, যুক্তরাষ্ট্র এখনও বিশ্ব শান্তির জন্য হুমকি। মার্কিন ভিসাধারী ভারতীয়দের কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের, ভিসা বাতিল ও নির্বাসনের হুমকি। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্ত, নিহত ৪। এবং ত্রাণের ট্রাক উল্টে গাজার নুসাইরাত শিবিরে নিহত ২০। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আজ ৬ই আগস্ট জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী পালিত হচ্ছে। ১৯৪৫ সালের এই দিনে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, যার ফলে প্রায় ১,৪০,০০০ মানুষ নিহত হন। যদিও বহু বছর পেরিয়েছে, আজও যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের আধুনিকায়ন ও বিস্তার বিশ্ব নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি ও পররাষ্ট্রনীতিতে তেমন পরিবর্তন হয়নি, যা শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে। হিরোশিমার স্মরণে প্রতি বছর মানুষ নীরবতা পালন করে পারমাণবিক অস্ত্র নির্মূলের আহ্বান জানান। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ভারতীয় ভিসাধারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্রে অনুমোদিত থাকার সময়সীমা ও ভিসার শর্তাবলী মেনে চলতে হবে। এই শর্ত লঙ্ঘিত হলে ভিসা বাতিল ও নির্বাসনের মতো গুরুতর পরিণতি হতে পারে। অতিরিক্ত সময় থাকা ভবিষ্যতের ভিসা আবেদনেও প্রভাব ফেলবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর রাশিয়া থেকে তেল কেনার জন্য শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ভারত রাশিয়ার তেল নিয়ে নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে এবং তা খোলা বাজারে বিক্রি করছে। ভারত সরকার এই শুল্ক বৃদ্ধির হুমকিকে অযৌক্তিক ও অহেতুক বলে উল্লেখ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উৎসাহে তারা রাশিয়া থেকে তেল আমদানি শুরু করেছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় চিনলে বিমানবন্দরের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন মারা গেছেন। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিমানে থাকা সকল আরোহী। সংবাদ মাধ্যম CNN জানায়, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি রোগী ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহার করা হতো। ওই দিন বিমানটি নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনার উদ্দেশ্যে উড্ডয়ন করছিল, কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে ৪ আরোহীর সবাই নিহত হন। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে। ফিলিস্তিনের গাজায় নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে ত্রাণের ট্রাক উল্টে অন্তত ২০ জন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছেন। খাদ্যের জন্য অপেক্ষমান ক্ষুধার্ত মানুষের ভিড়ে এই দুর্ঘটনা ঘটেছে। হামাসের মিডিয়া অফিস জানায়, ইসরায়েল ত্রাণ সরবরাহের পথে চালকদের অনিরাপদ রাস্তা ব্যবহার করতে বাধ্য করছে, যার কারণে জনতা মরিয়া হয়ে ট্রাকের কাছে ভিড় জমায়। এদিকে জর্ডান সরকার জানিয়েছে, গত কয়েকদিনে গাজায় মানবিক ত্রাণ বহনকারী কনভয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণের ঘটনা ঘটেছে, যা মানবিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন। জর্ডানের মুখপাত্র মোহাম্মদ আল মোমানি জানিয়েছেন, প্রায় ৩০ ত্রাণ ট্রাক গাজার উদ্দেশ্যে রওনা হওয়া বিলম্বিত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল AFP-কে বলেন, নিহত ও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ শরণার্থী শিবিরের মানুষজন ত্রাণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির আয়োজনে নিউ ইয়র্কে প্রাণবন্ত কমিউনিটি বারবিকিউ। শব্দ দূষণ রোধে নতুন বিধিনিষেধ, বাড়ল শাস্তির মাত্রা। ফেব্রুয়ারিতেই ভোট, প্রস্তুতি নিচ্ছে ইসি। এবং দেশে ফেরার আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে, দুর্ঘটনায় মা, স্ত্রী, সন্তান সহ 7 স্বজনকে হারিয়ে দিশেহারা বাহার। দর্শক, আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিউ ইয়র্কের কানিংহ্যাম পার্কে অনুষ্ঠিত হলো জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনকের বার্ষিক কমিউনিটি বারবিকিউ। দিনব্যাপী এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পার্ক জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র কংগ্রেসম্যান গ্রেস মেং, কুইন্সবরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ড সহ মূলধারার রাজনীতিবিদ ও কমিউনিটির বিশিষ্টজনেরা। তারা এই আয়োজনে কমিউনিটির ঐক্য ও সংস্কৃতির চিত্র তুলে ধরায় আয়োজকদের সাধুবাদ জানান। বারবিকিউতে ছিল সুস্বাদু খাবার, শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্র। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শাহ মাহবুব, মরিয়ম মারিয়া ও নিপা জামান।
সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, এই মিলন মেলা প্রবাসে আমাদের ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করেছে। আহ্বায়ক মোহাম্মদ জে মোল্লা, প্রধান সমন্বয়ক ইকবাল আহমেদ ও সদস্য সচিব নওশাদ হায়দারের নেতৃত্বে অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল ও প্রাণবন্ত। অংশগ্রহণকারীরা এই আয়োজনকে প্রবাসী সংস্কৃতি ও সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন বলে অভিহিত করেন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে নতুন বিধিমালা করতে যাচ্ছে সরকার। এজন্য 2006 সালের বিধিমালা সংশোধন করে শব্দ দূষণ বিধিমালা 2025-এর খসড়া করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। খসড়া অনুযায়ী যে কোনো ধরনের শব্দ দূষণের শাস্তি বাড়ছে। শব্দ দূষণ বিধিমালা 2006 অনুযায়ী সর্বোচ্চ শাস্তি ছিল 1 মাসের জেল বা 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড। খসড়া বিধিমালা অনুযায়ী এই শাস্তি সর্বোচ্চ 2 বছরের জেল বা 2 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড। খসড়া বিধিমালায় শব্দ উৎপাদনকারী আতশবাজি পটকা ফোটানোর ওপর নিষেধাজ্ঞার বিষয়টি যুক্ত করা হয়েছে। কেউ আতশবাজি ফোটাতে পারবে না, বিশেষ প্রয়োজনে ফোটাতে হলে অনুমতি নিতে হবে। একই সঙ্গে মাইক, লাউডস্পিকার, মিউজিক সিস্টেম ব্যবহারের ওপর বিধিনিষেধ অন্তর্ভুক্ত হচ্ছে এই বিধিমালায়। রাত 9টার পর উচ্চ শব্দে গান বাজানো কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। এছাড়া যানবাহনের হর্ন আমদানি, বাজারজাতকরণ ও বাজানোর উপর নিষেধাজ্ঞার বিধিও যুক্ত হচ্ছে নতুন বিধিমালায়। বিভিন্ন যানবাহনের হর্ন কত জোরে বাজাতে পারবে সেই গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে। 2006 সালের বিধিমালায় কিছু বিষয়ে স্পষ্ট করা নেই, নতুন বিধিমালায় সেগুলো স্পষ্ট করা হয়েছে। নানা ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সব রকম প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বুধবার নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। CEC নাসির উদ্দিন বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি। প্রধান উপদেষ্টার চিঠি পেলে কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে মাস 2 আগে তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, আমরা আশা করি দ্রুত চিঠি পেয়ে যাব, না পেলেও আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও আমাদের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। আমরা ভোটের মাঠ লেভেল প্লেয়িং করার কাজ করছি, তবে রাজনৈতিক দল যেন ফাউল করার নিয়ত করে খেলতে না নামে। ফেসবুকে স্বপ্ন যাবে বাড়ি আমার স্ট্যাটাস দিয়ে 2.5 বছর পর ওমান থেকে দেশে ফিরছিলেন বাহারউদ্দিন। তবে তার সেই আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। সড়ক দুর্ঘটনায় পরিবারের 7 সদস্যকে হারিয়েছেন তিনি। বাহারউদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কাশারি বাড়ির বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় মা, নানি, স্ত্রী, সন্তানসহ বাহারের 7 স্বজন মারা গেছেন। বুধবার ভোর 5:30টার দিকে বাহারউদ্দিনকে ঢাকা বিমানবন্দর থেকে আনার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের জগদীশপুর এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তারা মারা যান। এতে বাহারউদ্দিন বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু সঙ্গে নিলেন দুঃস্বপ্নের ভয়াবহ স্মৃতি। দুর্ঘটনায় নিহতরা হলেন ওমান প্রবাসী বাহারের স্ত্রী কবিতা আক্তার, মেয়ে মিম আক্তার, মা মুর্শিদা বেগম, নানি ফয়জুন্নেসা, ভাতিজি রেশমা আক্তার ও লামিয়া আক্তার এবং বড় ভাইয়ের স্ত্রী লাবণী আক্তার। ভয়াবহ এই দুর্ঘটনায় বেঁচে যান বাহারউদ্দিন, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, ভাবি সুইটি ও শ্যালক রিয়াজ। বুধবার দুপুরে বাহারউদ্দিনের চৌপল্লী গ্রামের বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। একসঙ্গে 7টি মরদেহ দেখে বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনেরা শোকে মুহ্যমান হয়ে পড়েন। বাড়ির অদূরে একসঙ্গে করা হচ্ছে 7টি কবর। দর্শক, এই ছিল CBN TV USA সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।